বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। অভিমানে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। না জানিয়ে ওয়ানডে থেকে বাদ দেওয়ার কারণ বোর্ডের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত। দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে শুরু বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের 2 ধাপে অংশ নিচ্ছেন 14 দেশের 48 প্রবাসী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। গুঞ্জনই সত্যি হলো, টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। অভিমান থাকলেও সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি কারো প্রতি কোনো রাগ-ক্ষোভ। তবে তার মতে 3 ফরম্যাটে 3 অধিনায়ক এখন অপ্রয়োজনীয়। টেস্ট সিরিজ শুরুর আগেই বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন শান্ত। শ্রীলঙ্কা থেকে সহকর্মী তারেক হাসান শিমুলের রিপোর্টে বিস্তারিত থাকছে। বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। যদিও অভিমান থাকলেও অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রকাশ করেননি কোনো রাগ কিংবা ক্ষোভ। অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে জানালেন 3 ফরম্যাটে 3 অধিনায়কের সিদ্ধান্ত এখন অপ্রয়োজনীয়। এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছি। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। টেস্ট সিরিজের মাঝেই চলমান ছিল শান্তর অধিনায়কত্ব ইস্যু। হঠাৎ করেই কি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি? খোলাসা করলেন পুরোটা। সিরিজ শুরুর আগেই বোর্ডের সঙ্গে আলোচনা করে এসেছেন বাঁহাতি ব্যাটার। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। সো তারা এই বিষয়ে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরোটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। শান্তর সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল অবশ্য বোর্ডের পক্ষ থেকে সাদা পোশাকে এতদিন দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান শান্তকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ হার এবং অধিনায়কত্ব ছাড়া নাজমুল হোসেন শান্তর বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, সিংহলিস স্পোর্টস ক্লাব থেকে 2 কিংবা 2.5 কিলোমিটার দূরে প্রেমাদাসা স্টেডিয়াম, সেখানে 2017 সালে টস করতে নেমে মাশরাফি বিন মুর্তজা তার অধিনায়কত্ব থেকে স্টেপ ডাউন করেছিলেন। নাজমুল হোসেন শান্ত এই সিংহলিস অর্থাৎ শ্রীলঙ্কাতেই আরও এক অধিনায়কের পতন হলো এবং কি এই শান্তর অধিনায়কত্ব থেকে স্টেপ ডাউনের বিষয়টা আসলে যে মাশরাফির মতো ছিল না, তবে তিনি অনেকটা পূর্ব নির্ধারিতই ছিল। বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন এবং কি যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শান্তর এই অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি যখন প্রকাশ্যে আসে, যে 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 এর আগে যে তিনি ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক ছিলেন, তার অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া দিয়ে মিরাজকে অধিনায়ক করা হয়, সেই সময় তার সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। এই বিষয়গুলো আসলে আমরা আলোচনা করছি কিংবা বলছি, কিন্তু শান্ত আজকে প্রেস কনফারেন্সটাতে এসে এই কোনো কিছু নিয়েই আসলে তিনি প্রকাশ্যে কোনো কিছুই বলেননি। তিনি যেটা বলেছেন যে আসলে সব কিছুই তিনি দলের ভালোর জন্য করেছেন। এটাও বলেছেন যে 3 ফরম্যাটে যে 3 ক্যাপ্টেন্সির বিষয়টির বোর্ড চিন্তা করছে সেটা আসলে অপ্রয়োজনীয়। এখনকার সময় আসলে এটার খুব বেশি দরকার নেই, যেহেতু 3 ফরম্যাটের অনেক ক্রিকেটারই বাংলাদেশের 3 ফরম্যাটেই খেলেন
সেই জায়গা থেকে বিবেচনাটা অন্যভাবেই করা যেত। এই বিষয়গুলো আসলে তিনি বলেছেন, তবে ক্ষোভের কথাটা তিনি প্রকাশ্যে বলেননি। তবে তার ভেতরে যে চাপা ক্ষোভ আছে সেটা কিন্তু বোঝাই যায়। হঠাৎ করে এই সিদ্ধান্ত তিনি কেন নিচ্ছেন? টেস্টে আগের ম্যাচে তিনি 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন। কলম্বোতে হয়তোবা সেভাবে তার ব্যাটটা জ্বলে ওঠেনি, তবে তিনি যে এই সংস্করণে দারুণ ছন্দে আছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন, ভালোভাবেই আসলে একটা ট্রানজিশন পিরিয়ডে দলকে নিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছিলেন। এই সময় এসে তিনি এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে একটাই কারণ, বোর্ড যেভাবে তাকে আসলে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আসলে তিনি ঠিকঠাকভাবে নিতে পারেননি। কিছুটা সম্মান ক্ষুণ্ণ হওয়ার মতো একটা পরিস্থিতি যে হয়েছে, তিনি হয়তোবা তেমনটাই মনে করেছেন, যে কারণে তিনি অধিনায়কত্ব থেকে স্টেপ ডাউন করেছেন। কিছুটা আনমনাই ছিলেন নাজমুল হোসেন শান্ত আজকের এই প্রেস কনফারেন্সে। অধিনায়ক হিসেবে হয়তো তার শেষ প্রেস কনফারেন্স অবশ্যই, কারণ এর আগে তিনি 3 ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন। টি20 থেকে তিনি নিজে থেকে সরে গিয়েছেন, পারফরমেন্সটা তার সেই অনুরূপ ছিল না, যে কারণে তিনি অধিনায়কত্ব থেকে নিজে থেকে সরে এসেছেন। ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে জোর করে সরানো হলো কিছু না জানিয়ে। টেস্ট অধিনায়কত্ব থেকে আবারও তিনি এই বিষয়গুলোর কারণে নিজে থেকে সরে গেলেন। তবে বাংলাদেশের ক্রিকেটে যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি আলোচনায় থাকার কথা, যে কলম্বো টেস্টে হারের কারণ কি, ভুল কোথায় ছিল, এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা হওয়ার কথা, তবে সেটা নিয়ে আলোচনা না হয়ে কিন্তু অধিনায়কত্ব ইস্যুটা সামনে এসেছে, যেটা সব সময় কোনো না কোনো সিরিজে নতুন নতুন কোনো ইস্যু সামনে আসে, এবং সেটার জন্য কিন্তু বোর্ডকে দায় দিতে হবে। কারণ বোর্ড আসলে যেভাবে এই সিরিজটা শুরু হওয়ার আগে ঘটনাগুলো তৈরি হয়েছে সেগুলোর জন্য বোর্ড দায়ী রয়েছেন। টেস্ট সিরিজ নিয়ে একটু বলতে চাই, বাংলাদেশে গলে যে পারফরমেন্স করে এসেছে, এখানে এসে একেবারে তার ছিটে ফোটাই ছিল না বলতে হয়। যেখানে আসলে বোলার কিংবা ব্যাটসম্যান তাদের যেই পারফেক্ট কাজটা ছিল সেই কাজটা করতে পারেননি। কলম্বোর উইকেট সবসময় শুরুর দিকে ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে, সেই জায়গাটাতে আসলে ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছেন, যে কারণে আজকে এই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে। 25 বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার, কিন্তু বাংলাদেশ এই পূর্তির মাঝে আসলে ইনিংস ব্যবধানে হারছে। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে বোর্ড কর্তারা চিন্তা করবেন কিভাবে আসলে এখান থেকে বের হয়ে আসা যায়। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার এবং অধিনায়কত্ব ছাড়া নাজমুল হোসেন শান্তর যে রাক্ষক কিংবা যে কারণে তিনি আসলে অধিনায়কত্ব ছেড়েছেন সেসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল। এবারে যাচ্ছি পরের খবরে। শ্রীলঙ্কার পা রেখে টেস্ট দলের এমন অবস্থায় হতাশ বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। গল টেস্টের পর এমন পারফরমেন্স অপ্রত্যাশিত বলেও জানান তিনি। তবে রঙিন পোশাকে ভালো কিছুর প্রত্যাশা ফাহিমের। তাসকিন, লিটন, মুস্তাফিজরা থাকায় সাদা বলে টাইগাররা শক্ত দলে পরিণত হয়েছে বলেও মত তার। একই সঙ্গে অধিনায়কের নেতৃত্ব, নতুন শুরুর প্রত্যাশা ফাহিমের। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরেকটি রিপোর্ট। 4 দিনেই শেষ হচ্ছে কলম্বো টেস্ট। ওয়ানডে সিরিজ খেলতে দলের সদস্যরা এখন লঙ্কায়। তানজিদ তামিম, তাসকিন, মুস্তাফিজদের আড়ম্বরভাবে গ্রহণ করা হয় টিম হোটেলে। লঙ্কায় পা রেখেই হতাশার খবর পৌঁছে গেছে ওয়ানডে দলের কাছে। সঙ্গে এসেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সাদা পোশাকে এমন অবস্থা দেখে তিনিও। গলের দাপটের পর এমন পারফরমেন্স অপ্রত্যাশিত তার কাছে। অবশ্যই ধাক্কা খেয়েছে। আমার এক্সপেকটেশন ছিল প্রথম টেস্টে আমরা যেভাবে খেলেছি সেখানে যে ক্যারেক্টার দেখিয়েছে বাংলাদেশ দল, দ্বিতীয় টেস্টেও জয় পরাজয় তো পরের ব্যাপার, বাট সেই ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো। এবং প্রথম ইনিংসে একটা রিজনেবল স্কোর করা, যেটা প্রতিপক্ষকে কিছুটা হলেও চাপ খেতে পারতো, তো সেটা করতে না পারাটা বোধহয় আমাদেরকে বিপদে ফেলেছে। এবং দ্বিতীয় ইনিংসে বোধহয় উইকেটের, আমি যেহেতু খেলাটা দেখিনি বুঝতে পারছি না, বাট আমার মনে হয় যে হয়তো প্রেশার হোক বা হোয়াটএভার আমরা সেটা নিতে পারিনি, এবং এখন আমরা বেশ একটা কণ্ঠাস অবস্থাতেই আছি। তবে রঙিন পোশাকে রঙিন স্বপ্ন বিসিবি কর্তার। দলে ফিরেছেন তাসকিন, লিটন দাসরা। অন্য সময়ের চেয়ে শক্তিশালী দল নিয়ে লঙ্কায় এসেছে টাইগাররা, তাই প্রত্যাশা সিরিজ জয়ের। বোলাররা এখন ফিরে এসছে, তাসকিন বলি, মুস্তাফিজ বলি, ওরা এখন ইনজুরি থেকে ফিরে এসছে, তারা দলের শক্তি বৃদ্ধি করবে আশা করছি। ব্যাটিংয়ে আমাদের অনেক নতুন খেলোয়াড় যুক্ত হবে এই সাদা বলের ক্রিকেটে, সেটা একটা আশার কথা। আশা করবো যে ওরা ওদের যতটুকু সক্ষমতা আছে সেটা অনুযায়ী ওরা খেলতে পারবে।
নতুন অধিনায়কের অধীনে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজও মুখিয়ে ইতিবাচক কিছু করতে। ফাহিমের প্রত্যাশা নতুন অধিনায়কের নেতৃত্বে রঙিন পোশাকে ভালো করবে দল। আলাদা কোনো প্রত্যাশা থাকবে না, তার কাজ হলো দলকে নেতৃত্ব দেওয়া এবং ভালোভাবে দলকে নেতৃত্ব দেওয়া, দলে যত খেলোয়াড় যারা আছে তাদের কাছ থেকে সেরা খেলাটা বের করে নিয়ে আসা এবং তার নিজস্ব যে পারফরমেন্স আছে ওয়ানডেতে সে সবসময় ভালো পারফর্ম করে এসছে, সেখানে সেটা যেন সে কন্টিনিউ করতে পারে সেটা আশা করবো। একদিন আগেই টেস্ট সিরিজ শেষ হলে সাদা বলের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে দল। 2 জুলাই ওয়ানডে সিরিজে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। গঠনতন্ত্র অনুযায়ী বাকি মাত্র 3 মাসের মতো, তবে যথাসময়ে ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে এমন দাবি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। যদিও দায়িত্ব নেওয়ার পর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথায় ছিল ভিন্ন ইঙ্গিত। সবকিছু সামাল দিয়ে যথাসময়ে নির্বাচন দিতে হলে নিতে হবে কঠিন চ্যালেঞ্জ। এদিকে পারফরম্যান্স বিচারে এনএসসি থেকে মনোনীত পরিচালকদের সরিয়ে দেওয়ার এখতিয়ার রয়েছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। নির্বাচন পেছানোর মতো কোনো দেখছি না আমরা। হাতে সময় বাকি মাস 3। এর মধ্যে বড় প্রশ্ন কবে হবে গঠনতন্ত্র সংস্কার। যথাসময়ে হবে তো বিসিবির নির্বাচন। যদিও নিজের প্রথম সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি বুলবুল দিয়েছিলেন ভিন্ন ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত যদি যথাসময়ে নির্বাচন না হয় তবে কোন প্রক্রিয়া এগোবে দেশের ক্রিকেট। আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি, বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কি পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করার যেতে পারে। বিতর্ক সঙ্গী করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়তে হয়েছে ফারুক আহমেদকে। বোর্ড থেকে তার এমন বিদায় জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। ক্রীড়া মন্ত্রণালয়ের চাওয়াতে চেয়ার হারিয়েছেন ফারুক, এমন অভিযোগ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। সেসব স্বীকার করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বললেন পারফরম্যান্স বিচারে এনএসসি থেকে মনোনীত পরিচালকদের সরিয়ে দেওয়ার এখতিয়ার রয়েছে সরকারের, আর এই প্রক্রিয়ায় বিসিবি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। আমাদের যদি মনে হয় যে আমরা কোনো প্রপার পারসনকে দিতে পারিনি, তাহলে তাকে আমরা কলব্যাক করার সব ক্ষমতা এনএসসির আছে, আমরা সেটাই কাজে লাগিয়েছি। ক্লাবগুলোর আপত্তিতে এখনো বিসিবির গঠনতন্ত্র সংস্কার করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। এই নিয়ে কিছুটা নরম সুর ক্রীড়া উপদেষ্টারও। বোর্ডের স্টেক হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো পরিবর্তন আনা হবে না গঠনতন্ত্রে। গঠনতন্ত্র সংশোধনের প্রসেসটা কি হবে এটা নিয়ে আমরা কাজ করছি, যে প্রসেসটা কি হবে এবং ডিসেন্ট্রালাইজেশনটা আসলে এমনভাবে করতে হবে যাতে করে কোনো স্টেক হোল্ডারের কোনো প্রকার ক্ষতি না হয়। যারা স্পোর্টসে কন্ট্রিবিউট করছেন, যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন, তাদের ক্ষতি করে কোনো ধরনের পরিবর্তন আনা ঠিক হবে না। দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের পক্ষে ক্রীড়া উপদেষ্টা। এমনটা হলে ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করেন তিনি। টেস্ট মর্যাদা অর্জনের 25 বছর পদার্পণে রংপুরে এসে এমন মন্তব্য করেন বোর্ড সভাপতি। বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের 25 বছর পদার্পণ রংপুর ক্রিকেট গার্ডেনে দিনব্যাপী আয়োজিত উৎসবে উপস্থিত হন আমিনুল ইসলাম বুলবুল। এ সময় রংপুর ক্রিকেট গার্ডেন ঘুরে দেখেন তিনি। তবে গার্ডেনের সাম্প্রতিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ক্রিকেট শুধু ঢাকা কেন্দ্রিক নয়, সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ভালো মানের খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল শুধরে নতুন ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ। একই সাথে রংপুরের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি সহ ক্রিকেট খেলোয়াড়দের জন্য সব ধরনের সুযোগ সুবিধার দ্বার উন্মুক্ত করার প্রতিশ্রুতি বোর্ড সভাপতির। এই মুহূর্তে রংপুর ক্রিকেট গার্ডেনে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হিমেল, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 25 বছর পদার্পণে বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরেও কিন্তু দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে কিন্তু নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। আমরা দেখেছি সকাল 10টায় বিভিন্ন টেস্ট 6-a-সাইড টুর্নামেন্ট, অনূর্ধ্ব 12 এবং পেস বোলিং হাট থেকে শুরু করে সকল কিন্তু আয়োজন আমরা দেখতে পেরেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু এসে কিন্তু এটা উদ্বোধন করেন এবং তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। আজকে শনিবার সকালবেলা সকাল 10টায় কিন্তু
টেস্ট মর্যাদা অর্জনের যে 25 বছর পূর্তি উপলক্ষে রংপুর ক্রিকেট গার্ডেনের দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে কিন্তু তিনি এখানে এসে বেলুন উড়িয়ে কিন্তু এর উদ্বোধন করেন। এ সময় ক্রিকেট গার্ডেনের যে আউটফিল্ডের কথা আমি যদি বলি, আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু এখানে এসে ক্রিকেট খেলে গিয়েছেন। তিনি এই আউটফিল্ড দিয়ে কিন্তু অনেকটা হতাশা প্রকাশ করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন ক্রিকেট মাঠের জন্য যেমন আউটফিল্ড কখনোই কিন্তু যেমন এই আউটফিল্ড যেমন রয়েছে সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়, এখানে আরো ভালো করার সুযোগ আছে বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কিন্তু তিনি রংপুরের যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একাডেমি এবং আধুনিক যে সুযোগ সুবিধা গড়ে তোলারও কিন্তু প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। বিষয়টি আমরা যেমন তার সঙ্গে আমরা কথা হয়েছে, বিষয়টি তিনি বলেছেন যে যত দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে এই সমস্যা থেকে কিন্তু যাতে দ্রুত পরিত্রাণ করা যায় তিনি এর কথাই কিন্তু বলেছেন। তিনি যেমনটি বলছেন নাসির, শুভ, আরিফুল সহ অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি কিন্তু রংপুরের এই ক্রিকেট গার্ডেন। এই ক্রিকেট গার্ডেন থেকে কিন্তু তেমন কোনো খেলোয়াড় কিন্তু বের হচ্ছে না। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে কাঠামোটি, যে ক্রিকেটের কাঠামোটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পাশাপাশি তিনি আমাদেরকে জানিয়েছেন দক্ষ খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কিন্তু নতুন ধারায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়াও ক্রিকেটকে কেন্দ্র করে তরুণদের যে স্বপ্ন সম্ভাবনা তৈরি হচ্ছে তা শুধু ঢাকা কেন্দ্রিক নয়, রংপুরের সব খেলাধুলা তা এলাকা ভিত্তিক কিন্তু ছড়িয়ে দেওয়ার কিন্তু কথা বলেছেন। এছাড়াও পারফরমেন্সের কথা, সুযোগ সুবিধা সীমিত সময়ের মধ্যে ভিত্তিতে কাজ করে সেগুলো কিন্তু আদর্শ মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্ব দিবে বিসিবি, এর কথাও কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, ইনডোর ফ্যাসিলিটি এবং যে প্র্যাকটিসের যে সুযোগ সুবিধা এবং যে ড্রেসিং রুমের যে একদম নাজেহাল অবস্থা সেগুলো কিন্তু তিনি দেখভাল করেছেন। পাশাপাশি রংপুর স্টেডিয়ামও কিন্তু তিনি পরিদর্শন করেছেন। সবকিছু মিলে অনেক দুঃখ প্রকাশ করেছেন। রংপুর ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে কিন্তু তিনি বদ্ধপরিকর এবং যেটা ভালো করতে হয় সেটাই করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে আমার কাছে থাকা শুরু হয়েছে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম ঢাকায় আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিফাত, শুরু হয়ে গেল বিএফএফ দ্য নেক্সট গ্লোবাল স্টারের ট্রায়াল কার্যক্রম। সকাল থেকেই জাতীয় স্টেডিয়ামে কিন্তু এই প্রবাসী যারা ফুটবলার বিদেশ থেকে বাংলাদেশে এই ট্রায়ালে অংশ নিয়েছেন তাদের কিন্তু মোটামুটি একটা প্রথম সেশন শেষ হয়েছে। মূলত প্রতিদিন 2 ধাপে এই সেশনটা অনুষ্ঠিত হবে। ট্রায়ালের যে প্রথম সেশনে কিন্তু আজকের দিনে অগ্রাধিকার পেয়েছে যারা জুনিয়র ফুটবলার আছে তাদের কিন্তু প্রথম সেশনে রাখা হয়েছে এবং বিকেলেও আরেকটি সেশন অনুষ্ঠিত হবে। সেই সেশনে কিন্তু অংশ নিবে যারা সিনিয়র সেই ফুটবলাররা। মূলত আজকের দিনে সকালবেলা প্রায় 20 জনের বেশি ফুটবলার কিন্তু এই ট্রায়ালে অংশ নিয়েছে এবং এই জাতীয় স্টেডিয়ামের মাঠে কিন্তু তারা প্রথমবারের মতো তাদের ফুটবল নিয়ে নেমে পড়েছে এবং এখান থেকে কিন্তু ভবিষ্যতে দেশের ফুটবলের পাইপলাইনকে সমৃদ্ধ করার একটা প্রত্যাশা কিন্তু করছে বাফুফে। মূলত এখানে মোট 52 জন ফুটবলার কিন্তু এই ট্রায়ালে অংশ নিচ্ছে। গতকাল প্রায় অনেক প্লেয়ারই এখানে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু কিছু প্লেয়ার কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেনি কারণ তারা ফ্লাইট ডিলের কারণে কিন্তু তারা গতকাল এখানে অনুশীলন কিন্তু যেই ওরিয়েন্টেশন যেই ছিল বাফুফের সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি। তবে এখন পর্যন্ত যারা ছিল না গতকাল রেজিস্ট্রেশনে তারা কিন্তু ইতিমধ্যে হোটেলে উঠেছে এবং ট্রায়াল কার্যক্রমে বাকি যেই আজকের পরবর্তী যেই সেশন আছে সেখানে কিন্তু অংশগ্রহণ করবে। মূলত 2 দিন চলবে এই ট্রায়াল কার্যক্রম, যেখানে 52 জন ফুটবলারই ধাপে ধাপে এই ট্রায়ালে অংশ নেবেন এবং শেষ দিনে কিন্তু এই একটি ম্যাচের মাধ্যমে কিন্তু এই ট্রায়াল কার্যক্রমের সমাপ্তি ঘটবে। এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। ফুটবলের আরো খবর জানাবো। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচের আগে কঠোর অনুশীলন বাংলাদেশ দলের। বৃষ্টির বাধা টপকে সকালে 2 ঘন্টা প্র্যাকটিস করেছে পিটার বাটলারের দল। প্রথম ম্যাচে বাহরাইন বাধা পার হতে গোলরক্ষকদের নিয়ে বাড়তি মনোযোগ কোচের। যদিও ম্যাচ সন্ধ্যায় মাঠে গড়ালেও সকালে প্র্যাকটিস সেকশন নিয়ে কিছুটা বিতর্কের জন্ম দিচ্ছেন ব্রিটিশ কোচ। মিয়ানমারের ইয়াঙ্গুনের বৃষ্টি স্নাত সকাল, বৈরী আবহাওয়ায় মাঠের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া থামিয়ে রাখতে পারেনি আফিদা ঋতুপর্ণাদের। দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাপিয়ে এবার এশিয়ান পর্যায়ে চোখ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। টানা 2 বার সাফের শিরোপা জিতে যে কীর্তি গড়েছে মেয়েরা, ওদের সামনে এবার অনেক বড় চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে বদ্ধপরিকর সাফজয়ী এই দলটা।
এশিয়ান কাপ বাছাই পর্বের এই মিশনে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইন বাধা, এরপর স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান বাধা টপকাতে পারলেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবে বাংলার বাঘিনীরা। সেই বাধা টপকে যেতে তোড়জোড় অনুশীলন চলছে ব্রিটিশ কোচের অধীনে। মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছানোর পর তৃতীয় দিনের মতো সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা অনুশীলন করেছে লাল সবুজ বাহিনী। যদিও 3 ম্যাচের 2টিই মাঠে গড়াবে সন্ধ্যায়। প্রতিপক্ষ 2 দল সন্ধ্যায় অনুশীলনের সুযোগ পেলেও বাংলাদেশ দল প্র্যাকটিসের জন্য সময় নির্ধারণ করেছে সকালে। প্র্যাকটিসের সময় নিয়ে খুব একটা মনোযোগী না হয়ে জয়ে চোখ রাখছেন কোচ পিটার বাটলার। আর সেই লক্ষ্য পূরণে আক্রমণ ভাগ, মাঝমাঠ কিংবা গোলপোস্ট সব সেক্টর নিয়ে বাড়তি মনোযোগ কোচের। বাহরাইন বাধা পার হতে গোলরক্ষকদের নিয়ে কাজ করছেন তারা। ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনের শক্তিশালী আক্রমণ ভাগ সামলাতে লাল সবুজের সাফজয়ী গোলকিপার রূপনা চাকমাতেই আস্থা কোচের। খেলার জন্য যে সকল ট্যাকটিক্স দরকার আমরা ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, দুর্বলতা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। স্পেশালি আমি আমার গোলকিপারদের নিয়ে এশিয়ান স্টেজে যে ধাঁচের পারফরমেন্স দরকার আমি চেষ্টা করছি রূপনাকে এবং অন্যান্য গোলকিপারগুলোকে সেই রকমভাবে তৈরি করার। এদিকে শুধু রূপনা চাকমাই নয়, আরও 2 গোলকিপার মিলি আর স্বর্ণাও নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন। যে কোনো সময় মাঠের লড়াইয়ে নামতে পুরোপুরি প্রস্তুত বলে জানান তারা। 29 তারিখে গেম আছে, আর আমরা চাই, আমরা দেশবাসীর থেকে দোয়া চাই যেন ভালোভাবে খেলতে পারি, ভালোভাবে যেন চ্যাম্পিয়ন হতে পারি। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, প্লেয়ারদের সবার কন্ডিশন ভালো। কোচ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কাজ করতেছি। আমাদের টার্গেট আছে সামনে 29 তারিখ আমাদের ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। প্রে ফর আস। আমি যদি সুযোগ পাই তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। মিয়ানমারে পৌঁছে তৃতীয় দিন অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। আগামী 29 জুন নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। অভিমানে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। না জানিয়ে ওয়ানডে থেকে বাদ দেওয়াই কারণ, বোর্ডের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত। দলের পাইপলাইন সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে শুরু বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের। 2 ধাপে অংশ নিচ্ছেন 14 দেশের 48 প্রবাসী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।